ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের প্রথম কবিতা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা আমরা পড়ব না, আমরা পড়ব মধুকবি মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজকে এই কবিতাটা আমি লাইন ধরে পড়াবো, শব্দের অর্থ বলে দেব, সব ঠিক আছে। তোমরা কবিতাটা বুঝতে পারবে না যদি না আমি তোমাদের বলে দিই এই কবিতাটা লেখার প্রেক্ষাপট বা কারণ, কেন মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি লিখতে গেলেন। 1962 সাল নাগাদ মধুকবি ব্যারিস্টারি পড়বার জন্য বিলেতে যান। সেখানে তিনি তীব্র আর্থিক সংকটের মধ্যে পৌঁছন। শেষে তিনি বাধ্য হয়ে 1963 সাল নাগাদ প্রথমে প্যারিসে, পরে ভার্সাইয়ে চলে যান। এই সময় তীব্র আর্থিক কষ্টে তিনি ভুগছিলেন। দুর্দিনে আমাদের কাদের কথা মনে পড়ে? যারা প্রিয়জন, যারা ভরসার মানুষ, তাদের কথা তো। তিনি কাকে চিঠি লিখলেন? তিনি লিখলেন বিদ্যাসাগর মশাইকে সাহায্য চেয়ে। আর বিদ্যাসাগরও মধুসূদন দত্তকে আর্থিক সাহায্য পাঠালেন। ভাবো, যখন মধুকবি বিদেশ বিভুঁইয়ে রয়েছেন, সেই অবস্থাতে এই দেশ থেকে তার উদ্দেশ্যে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আমাদের সব্বার আদর্শ, আমাদের সব্বার গর্ব, সব্বার অহংকার বিদ্যাসাগর বা দয়ার সাগর। তো তার উদ্দেশ্যে তিনি তার শ্রদ্ধার্ঘ এই কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। এই কবিতাটি লেখা হয়েছিল 1965 সালে ফ্রান্সে বসে, এবং কবিতাটি প্রকাশিত হয় 1966 সালে চতুর্দশপদী কবিতাবলী এই কাব্যগ্রন্থে। এবার তোমাদের যেহেতু এমসিকিউ কেন্দ্রিক প্রশ্ন হবে পরীক্ষাতে, এই প্রশ্নটা হতেই পারে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। উত্তর চতুর্দশপদী কবিতাবলী। কবে কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছে? 1866। কবে তিনি এই কবিতাটি লিখেছিলেন? 1865। এই বিষয়গুলো কিন্তু মনে রাখতে হবে। এইবার তোমাদের আমি অতিরিক্ত একটু তথ্য বলে দিই। চতুর্দশপদী কবিতাবলীর 86 সংখ্যক, মানে সিরিয়াল নাম্বারে থাকা 86 নাম্বার কবিতাটা আমাদের সিলেবাসে দেওয়া হয়েছে। এটাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা। আমি জানি তোমরা প্রত্যেকে জানো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম, তবুও যেহেতু পড়াচ্ছি, ক্লাস করাচ্ছি, আমাকে বলতে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু তোমরা মনে রাখবে। এবার আমরা কবিতাটা লাইন ধরে ধরে পড়ব। আর লাইন ধরে পড়বার আগে আমরা এটুকু বুঝে গেলাম, অসময়ে বিদ্যাসাগরকে পাশে পেয়েছিলেন মধুসূদন দত্ত। এমনকি শুধু আর্থিক সাহায্য নয়, মধুসূদন দত্তকে একাধিকভাবে বিদ্যাসাগর মশাই কিন্তু সাহায্য করেছেন। কখনো তিনি মধুসূদনের জন্য কাজের রেকমেন্ডেশন করেছেন, অনেক কিছু আছে। সেসব নিয়ে আজ আর আলোচনা করব না, সরাসরি চলে যাব মূল কবিতাতে। কবিতাটা পড়ানোর পর কবিতার গুরুত্বপূর্ণ শব্দার্থ আমি তোমাদের বলে দেব, সেটা তোমরা লিখে নিও। তবে কবিতা শুরুর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলি। কবিতার কাব্যগ্রন্থের নাম তোমরা জেনে গেছো, চতুর্দশপদী কবিতাবলী। এই যে কবিতাটি রয়েছে, আমি যখন পড়াবো তোমরা গুনিয়ে দেখবে কবিতাটির লাইন সংখ্যা, মানে পংক্তি সংখ্যা 14 লাইনের কবিতাকে কি বলা হয়? সনেট বা চতুর্দশপদী কবিতা। অর্থাৎ আমাদের পাঠ্য কবিতাটি হলো একটি সনেট। সনেটের দুটো ভাগ আছে। সনেটের প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক, শেষের 6 লাইনকে বলা হয় শতক। এটাও কিন্তু তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে দেওয়া হতে পারে। আলোচনা শুরুর আগে দেখাই সম্রাট এক্সক্লুসিভ সেমিস্টার সহায়িকা বইটি। এটা গত বছরের বই, তোমাদের জন্য এবছরের বই। আগামী 4 জুন, অর্থাৎ 2-4 দিন পরেই স্কুল খুলছে 2 তারিখে, আগামী 4 জুন 2025 এই তারিখে আমাদের বইটি প্রকাশিত হচ্ছে। তোমরা কলকাতার কলেজ স্ট্রিট, ফ্লিপকার্ট, অ্যামাজন বা তোমার বাড়ির পাশে যে কোনো প্রতিষ্ঠিত বড় বইয়ের দোকানে আমাদের বই খোঁজ করলে পেয়ে যাবে। বইয়ের নাম সম্রাট এক্সক্লুসিভ সেমিস্টার সহায়িকা। বই প্রকাশের আগে আমি তোমাদের বইয়ের কমপ্লিট রিভিউ দেখিয়ে দেব। এইবার এই বই থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দিই। প্রথম, এটি একটি চতুর্দশপদী কবিতা বা সনেট। সনেটের প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক, পরের 6 লাইনকে বলে শতক। কবিতাটিতে 14টি লাইন বা পংক্তি রয়েছে। প্রত্যেকটি
লাইনে বা পংক্তিতে 14টি করে বর্ণ রয়েছে। কবিতাটি কোন ছন্দে লেখা? অমিত্রাক্ষর ছন্দে লেখা। কবিতায় বিদ্যাসাগর মশাইয়ের চরিত্র এবং কীর্তিকে নানা উপমার মাধ্যমে, কখনো নদী, কখনো পর্বত, কখনো বনের সঙ্গে তুলনা করে আর কি বর্ণনা করা হয়েছে। তো এবার আমরা কবিতাটা দেখে নেব। কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। কবিতার প্রথম পংক্তিতে কবি মধুসূদন বলছেন, হে বিদ্যাসাগর, তুমি হলে বিদ্যার সাগর, অর্থাৎ বিদ্যার অপার সমুদ্র। তুমি বিখ্যাত ভারতে, তুমি এই ভারত ভূমিতে বিখ্যাত। করুণার সিন্ধু তুমি, তুমি শুধু বিদ্যার সাগর নও, তোমার মনে রয়েছে করুণা, তুমি হলে করুণার সিন্ধু। সিন্ধু কথার অর্থ হলো সাগর। সেই জানে মনে, মন এটাই জানে, দিন যে, যারা গরিব, যারা দিন, দিন কথার অর্থ যারা দিন দুঃখী, দিন দরিদ্র, দিনের বন্ধু। এই লাইনটা একটু বুঝে পড়বে। এই যে দ্বিতীয় এবং তৃতীয় পংক্তি, এখানে বলা হচ্ছে তুমি যে করুণার সিন্ধু সেটা জানে, সেই জানে মনে। কাদের মন জানে? যারা দিন দুঃখী তাদের হৃদয় জানে তুমি হলে করুণার সিন্ধু, তুমি হলে দিনের বন্ধু। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। এখানে বিদ্যাসাগরকে বলা হচ্ছে যে তুমি স্বর্ণ পর্বতের মতো দ্যুতিময়, তোমার স্বর্ণ আভায় গোটা জগৎ উজ্জ্বল। অর্থাৎ হেমাদ্রির হেমকান্তি, হেমাদ্রি তুমি সোনার পর্বতের মতো, আর তোমার হেমকান্তি অম্লান কিরণ, তোমার অমলিন সোনার আভাওয়ালা রশ্মিতে গোটা পৃথিবী, গোটা জগৎ আলোকিত। কিন্তু ভাগ্য বলে, কিন্তু ভাগ্য করে, ভাগ্যের শক্তিতে পেয়ে সে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। গিরিশ শব্দের অর্থ হলো হিমালয় পর্বত। কবি এখানে বলছেন কিন্তু অত্যন্ত ভাগ্য করে, অর্থাৎ ভাগ্যের বলে, যে জন সুবর্ণ চরণে সোনার পায়ে, এই পর্বতের সোনার পায়ে ঠাঁই পায়, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। এই গিরিশ অর্থাৎ বিদ্যাসাগর কত গুণের আধার, কত গুণে তিনি গুণী। এখানে হেমাদ্রি অর্থাৎ সোনার পর্বত বলতে বিদ্যাসাগরকে বোঝানো হয়েছে। সুবর্ণ চরণ অর্থাৎ সোনার পা বলতে বিদ্যাসাগরের পদযুগল অর্থাৎ তার আশ্রয়কে বোঝানো হয়েছে। যে জন তার আশ্রয় পায়, তার সহচর্য পায়, তার সান্নিধ্য পায়, সে জানে কত গুণের অধিকারী হলেন বিদ্যাসাগর। কি সেবা তার সুখ সদনে। সুখ সদন কথাটির অর্থ হলো সুখী গৃহ। এই পংক্তির অর্থ হলো তার আশ্রয়ে রয়েছে সুখ, তার সুখ সদনে আমরা যদি যাই তবে আমরা পাবো সেবা, সুখ, আনন্দ। এটাই দানে বাড়ি নদী রূপে বিমলা কিঙ্করী। এখানে কিঙ্করী শব্দের অর্থ হলো দাসী বা সেবক, বিমলা শব্দের অর্থ হলো স্বচ্ছ, বাড়ি শব্দের অর্থ হলো জল। এখানে বলা হচ্ছে বিদ্যাসাগর মশাই যেন নদীর মতো উদারতার সঙ্গে অকাতরে আমাদের স্বচ্ছ জল দান করেন। তিনি যেন কিঙ্করী অর্থাৎ দাসী, এখানে কিন্তু বিদ্যাসাগরকে দাসী বলা হয়নি, বলা হচ্ছে তিনি যেন সেবকের মতো, তিনি যেন আমাদের সেবক, সকলকে সেবা করেন। তিনি নদীর রূপ ধারণ করে স্বচ্ছ জল দান করেন। যোগায় অমৃত ফল, তিনি আমাদের অমৃত ফল যোগান পরম আদরে। কি রূপ ধারণ করে দেখো, এখানে বলছে দীর্ঘশির ও তরুদল দাস রূপ ধরি। আমাদের পরম আদরের সঙ্গে দীর্ঘশির, দীর্ঘ মাথাওয়ালা অর্থাৎ লম্বা বড় বড় তরুদল গাছের দল হয়ে তিনি আমাদের অমৃত ফল যোগান। কেমন? দাস রূপ ধরি। তিনি আমাদের দাস বা সেবক হয়ে বৃক্ষ রূপ ধারণ করে আমাদের অমৃত ফল যোগান। পরিমলে ফুলকুল 10 দিশ ভরে। পরিমল কথার অর্থ হচ্ছে সুগন্ধ। তো সেই তার ফুলের সুগন্ধে তিনি যেন 10 দিককে ভরিয়ে তোলেন। বৃক্ষের যে ফুল, সেই ফুলের সুগন্ধে 10 দিককে মাতোয়ারা করে তোলেন।
দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, তিনি বনেশ্বরী হয়ে, বনেশ্বরী বন যোগ ঈশ্বরী, এখানে বনেশ্বরী বলতে বনকে বোঝানো হয়েছে। তিনি যেন বন হয়ে আমাদের শীতল শাসী ছায়া, ঠান্ডা ছায়া প্রদান করে দিনের বেলাতে দিবসে, আর নিশায় রাতের বেলাতে সুশান্ত নিদ্রা, একদম শান্তির নিদ্রা দান করে, যা আমাদের ক্লান্তি দূর করে। অর্থাৎ এই গোটা কবিতাতে বিদ্যাসাগরের গুণগান গাওয়া হয়েছে। আশা করি কবিতার আলোচনাটা তোমাদের ভালো লাগলো। কেমন লাগলো আমায় লিখে জানিও। মনে রাখবে এই সেমিস্টার এমসিকিউ এর সেমিস্টার, মাত্র 14টা লাইনের ছোট্ট কবিতা, তোমাদের প্রত্যেকের এই কবিতাটা মুখস্থ করে নিতে হবে। আমি শিক্ষক হিসেবে বলছি না, তোমাদের একজন বন্ধু হিসেবে বলছি, কবিতা বোঝো চাই না বোঝো, কবিতাটা মুখস্থ করে রাখো। এমসিকিউ আসলে কিন্তু তুমি আনসার দিতে পারবে। এবার একটু শব্দার্থ লিখে নাও। দিন, দয় রস্যি ন থাকলে হতো ডে বা দিন, আর দয় দীর্ঘি ন দেওয়া আছে, দিন মানে দুঃখী, আমরা বলি না দিন দুঃখী। হিমাদ্রি মানে সোনার পর্বত, হিমাদ্রি কিন্তু হিমালয় নয়, হিমাদ্রি মানে হেম যোগ আদ্রি, সোনার পর্বত। হিমকান্তি মানে সোনার লাবণ্য, আর সুবর্ণ চরণ মানে সোনার পা বা সোনার চরণ যুগল। গিরিশ মানে হিমালয় পর্বত। সুখ সদন মানে সুখী গৃহ। বাড়ি মানে জল, আর বিমলা মানে স্বচ্ছ। কিঙ্করী মানে দাসী, কিন্তু কবিতাতে সেবক অর্থে ব্যবহৃত হয়েছে আমি বললাম। শির মানে মাথা, দীর্ঘ শির মানে অনেক লম্বা মাথাওয়ালা, অর্থাৎ লম্বা লম্বা তরুদল গাছকে বোঝানো হয়েছে। পরিমল মানে ফুল চন্দনের যে সুগন্ধ তাকে বলা হয় পরিমল। শীতল শাসী মানে শীতল বাতাস। আর বনেশ্বরী মানে বনের ঈশ্বর, এখানে বনকেই বনেশ্বরী বলা হয়েছে। 10 দিশ মানে 10 দিক, আমরা ছোটবেলাতে পড়েছি 10 দিক, তো 10 দিককে 10 দিশ বলা হয়েছে। আশা করি শব্দার্থও ক্লিয়ার। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তোমাদের জন্য 11-এর এই রকম ভাবেই অন্যান্য গল্প কবিতা আমি আলোচনা করেছি। যারা দেখতে চাইছো ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে নিও। ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। সম্রাট এক্সক্লুসিভ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।